সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন সম্পর্কে আলোচনা করব। তোমাদের ফোর্থ সেমিস্টারের এটাও কিন্তু প্রথম অধ্যায়, ঠিক আছে? এরকমভাবে আমরা প্রত্যেকটা ক্লাস ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর যে ক্লাসটা হবে তার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, ফার্স্ট যেটা শুরু করছি, রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। ফার্স্ট যেটা আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ লাইট, অর্থাৎ লাইট কি বা আলো কি, ঠিক আছে? দেখো, আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ, ঠিক আছে? তাহলে লাইট ইজ অ্যান ওয়েভ, ঠিক আছে? তাহলে লাইট ইজ এ ওয়েভ, ঠিক আছে? আলো হলো একটা কি তরঙ্গ, ঠিক আছে? এবারে পরে তোমরা পড়বে আলোর কণা ধর্মও আছে, সেটা পরবর্তীতে পড়বে। লাইট ইজ এ ওয়েভ, তাহলে আলো হচ্ছে একটা তরঙ্গ যা যখন আমাদের চোখের মধ্যে পড়ে, ঠিক আছে, যখন আমাদের চোখের উপরে পড়ে তখন চোখে আমাদের কি হয় না, দর্শন অনুভূতির সৃষ্টি করে, ঠিক আছে? অর্থাৎ দর্শন অনুভূতি সৃষ্টি করে কি এই লাইট, ঠিক আছে? অর্থাৎ আমরা চোখে এই আলো পড়লে কোনো কিছু কে দেখতে পাই। দেখো, যেমন আমরা রাত্রেবেলা কোনো কিছুকে দেখতে পাই না, কেন বলো তো? যে ধরো মনে করো কোনো একটা অবজেক্ট এখানে আছে, ঠিক আছে? এই অবজেক্টটাকে তুমি কখন দেখতে পাবে না, এই অবজেক্টের ওপরে যখন আলো এসে পড়বে, ধরো সূর্য থেকে বা অন্য কোনো জায়গা থেকে আলো এসে পড়লো, পড়ে ওই আলোটা ধাক্কা খেয়ে ঠিকরে গিয়ে, ঠিক আছে, ধাক্কা খেয়ে ওই আলোটা ঠিকরে গিয়ে যখন আমাদের আবার চোখে গিয়ে পড়বে, ঠিক আছে? ধরো মনে করো এখানে আমাদের চোখ আছে, তখনই আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। যার জন্য রাত্রেবেলা কোনো বস্তুকে আমরা দেখতে পাই না। অর্থাৎ আলো হচ্ছে একটা তরঙ্গ যা আমাদের চোখে পড়লে আমাদের দর্শন অনুভূতির সৃষ্টি হয়, ঠিক আছে? এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসবে না, জাস্ট চ্যাপ্টার শুরু করার জন্য বললাম, ঠিক আছে? তারপরে দেখো সোর্স অফ লাইট, ঠিক আছে? অর্থাৎ আলোর হচ্ছে উৎস, ঠিক আছে? সোর্স অফ লাইট বা আলোক উৎসকে দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? দুটো ভাগ কি কি না, একটা হচ্ছে তোমার স্বপ্রভ উৎস, ঠিক আছে? একটাকে বলা হয় স্বপ্রভ উৎস, ঠিক আছে? স্বপ্রভ উৎস। আরেকটাকে বলা হয় নিষ্প্রভ উৎস বা অপ্রভ উৎস, ঠিক আছে? একটা হচ্ছে স্বপ্রভ উৎস, একটা হচ্ছে নিষ্প্রভ উৎস, ঠিক আছে? ইংরেজিতে এগুলোকে কি বলা হয় না, স্বপ্রভটাকে ইংরেজিতে আমরা বলে থাকি লুমিনাস, ঠিক আছে? কি বলা হয়? লুমিনাস, লুমিনাস সোর্স, ঠিক আছে? লুমিনাস সোর্স, ঠিক আছে? আর নিষ্প্রভ উৎসটাকে আমরা বলি নন লিউমিনাস, ঠিক আছে? নন লিউমিনাস সোর্স, ঠিক আছে? এবারে কথা হচ্ছে স্বপ্রভ উৎস আর নিষ্প্রভ উৎস কি, ঠিক আছে? স্বপ্রভ উৎস হচ্ছে সেই সমস্ত উৎস যেগুলোর নিজস্ব হচ্ছে আলো আছে, ঠিক আছে? অর্থাৎ যেমন যদি আমরা বলি যে সূর্য, ঠিক আছে, সান, তারপরে ধরো বলা হলো ক্যান্ডেল, ঠিক আছে? তারপরে ধরো বলা হলো যে লাইট বাল্ব যেগুলো হয় সেগুলো নিজস্ব আলো আছে, এগুলোকে বলা হয় স্বপ্রভ উৎস, অর্থাৎ যে উৎসগুলো আলো তৈরি করতে পারে। আর নিষ্প্রভ উৎস কোনগুলো? যেগুলো নিজস্ব কোনো আলো নেই। যেমন কি? যেমন হচ্ছে আমাদের ধরো বুক, ঠিক আছে, অর্থাৎ বই হবে, ঠিক আছে? ধরো পেন, এগুলো নিজস্ব কোনো আলো নেই, এগুলো হচ্ছে সব নিষ্প্রভ বস্তু, ঠিক আছে? এগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ততটা ইম্পর্টেন্ট নয়, তবে জানতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট স্লাইডে আমরা চলে আসি। দেখো, এবারে আমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে, যেটা হচ্ছে আলোর প্রতিফলন, ঠিক আছে? এবারে দেখো আলোর প্রতিফলন কাকে বলে, ঠিক আছে? আলোর প্রতিফলনের কথা যদি আমরা বলি, তাহলে আলো যখন কোনো মাধ্যমে এসে ধাক্কা খেয়ে পুনরায় আবার একই মাধ্যমে ফিরে যায়, তখন তাকে আমরা কি বলি না, হচ্ছে আলোর প্রতিফলন বলি। যেমন দেখবে, যদি ধরো সামনে যদি কোনো আয়না বা দর্পণ থাকে, মনে করো দর্পণ আছে, ঠিক আছে? দর্পণ বা আয়না থাকলে আমরা যখন কোনো জায়গা থেকে, ধরো এখান থেকে আমি একটা টর্চ ফেলছি, তাহলে টর্চের আলোটা গিয়ে কি করে, দর্পণের উপরে পড়ে ধাক্কা খেয়ে আবার হচ্ছে ফিরে আসে, ঠিক আছে? ওই যে ঘটনাটা ঘটে, ওটাই হচ্ছে আলোর প্রতিফলন, ঠিক আছে? সংজ্ঞাটা এখানে লেখা আছে, দেখো, আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের উপরিতলে আপতিত হয়, অর্থাৎ পড়ে, ঠিক আছে? তখন ওই আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে প্রথম মাধ্যমে আবার পুনরায় ফিরে আসে, একে কি বলা হয়? আলোর প্রতিফলন বলা হয় বা রিফ্লেকশন অফ লাইট বলা হয়, ঠিক আছে? ছবিটা দেখতে পাচ্ছ, দেখো, এই রশ্মিটা গিয়ে এর উপরে পড়ছে, এই দর্পণের উপরে বা কোনো তলের উপরে, এবং ধাক্কা খেয়ে পুনরায় আবার একই মাধ্যমে ফিরে আসছে, এটাকেই বলা হচ্ছে আলোর প্রতিফলন, ঠিক আছে? এবার আলোর প্রতিফলন পড়তে গেলে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা যায়। প্রথমত হচ্ছে এটা যেটা তোমার দেওয়া আছে, ইনসিডেন্ট রে, ঠিক আছে? এই ইনসিডেন্ট রেটাকে বাংলায় আমরা কি বলে থাকি? বাংলায় এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে? বাংলায় এটাকে আমরা কি বলে থাকি? আপতিত রশ্মি, ঠিক আছে? বাংলায় এটাকে আমরা বলি আপতিত রশ্মি, ঠিক আছে? আপতিত রশ্মি বলে থাকি। আচ্ছা, রিফ্লেক্টেড রে মানে কি? এটাকে বাংলায় বলা হয় প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? একটা হচ্ছে আপতিত রশ্মি, আর একটা কি গেল? প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? একটা আপতিত রশ্মি আর একটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? আচ্ছা, যে বাউন্ডারি যেটা দেখতে পাচ্ছ, বাউন্ডারিটাকে বাংলায় বলা হয় বিভেদ তল, ঠিক আছে? কি বলা হয়?
না এটাকে বলা হয় বিভেদ তল, ঠিক আছে, বিভেদ তল। আচ্ছা নাম যদি আমি দেই, ধরো মনে করো আমি এটা নাম দিলাম এম আর হচ্ছে এম ড্যাশ, ঠিক আছে, মনে করো এই পয়েন্টটার নাম দিলাম ও, এটা ধরো এ আর এটা ধরো বি আর এটা ধরো মনে করো এন, ঠিক আছে। আর এই নর্মালটাকে বাংলায় বলা হয় অভিলম্ব, ঠিক আছে, বাংলায় কি বলা হয় না হচ্ছে অভিলম্ব বলা হয়, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, যেটা ইনসিডেন্টের কথা বলছি, অর্থাৎ ইনসিডেন্ট রে, ঠিক আছে, ইনসিডেন্ট রের কথা যেটা বলছি, আপতিত রশ্মি, অর্থাৎ যে আলোক রশ্মিটা এসে কোনো তলে আপতিত হয় তাকে আমরা আপতিত রশ্মি বলেছি। এখানে আপতিত রশ্মি কোনটা না এ ও হচ্ছে এখানে আপতিত রশ্মি, ঠিক আছে। তারপর যদি আমরা রিফ্লেক্টেড রের কথা বলি, তাহলে রিফ্লেক্টেড রে কোনটা বা হচ্ছে প্রতিফলিত হচ্ছে রশ্মি কোনটা না যে রশ্মিটা ধাক্কা খেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওবি। ওবিটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে, ঠিক আছে। আচ্ছা বিভেদ তল বা বাউন্ডারি যেটাকে আমরা কোনটাকে বলছি, যে বাউন্ডারি, বাউন্ডারি বলছি যে তলটাতে আলো পড়ে ধাক্কা খাচ্ছে, এখানে সেই বাউন্ডারিটা কোনটা না এম এম ড্যাশ, ঠিক আছে। আর ওটাকে আমরা বলছি আপতন বিন্দু, ঠিক আছে, বা ইনসিডেন্ট পয়েন্ট, ঠিক আছে। ইনসিডেন্ট পয়েন্ট কোনটাকে বলছি, ইনসিডেন্ট পয়েন্ট, ইনসিডেন্ট পয়েন্ট কোনটাকে বলছি না হচ্ছে ও বিন্দুটাকে আমরা ইনসিডেন্ট পয়েন্ট বা আপতন বিন্দু বলছি, ঠিক আছে। আর যেটা নর্মাল অর্থাৎ অভিলম্ব, অভিলম্বটা কোনটা না হচ্ছে ওই আপাতন বিন্দুতে যদি লম্ব অঙ্কন করো, যে লম্বটা পাবে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এবারে এখানে হচ্ছে আর কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, সেই জিনিসগুলো কি, জিনিসগুলো হচ্ছে জিনিসগুলো হচ্ছে একটা হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, ইনসিডেন্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটাকে বাংলায় আমরা বলি আপতন কোণ, ঠিক আছে, বাংলায় আমরা কি বলি আপতন কোণ, আপতন কোণ। আরেকটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, ঠিক আছে। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বাংলায় এটাকে কি বলা হয়, বাংলাকে এটাকে বলা হয় প্রতিফলন কোণ, ঠিক আছে। একটা হচ্ছে আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিফলন কোণ। দেখো ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ কাকে বলে, এই যে আপতিত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করবে, অর্থাৎ এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটাকে আমরা কি বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল তার জন্য এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের আই দিয়ে। আচ্ছা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কোনটা না, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা যেটা প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে তৈরি করেছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা হচ্ছে প্রতিফলন কোণ। এটাকে আমরা জেনারেলি কি দিয়ে প্রকাশ করি না আর দিয়ে প্রকাশ করি, যেহেতু এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। চলে আসবো দেখো নেক্সট স্লাইডে, নেক্সট স্লাইডে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের মূলত দুটো সূত্র রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা কি থাকবে একই সমতলে থাকবে। ফার্স্ট যদি ফর্মুলাটা খেয়াল করো, দেখো আপতিত রশ্মি কোনটা না এটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে আপতন বিন্দু ও, অঙ্কিত অভিলম্বটা একই সমতলে থাকবে। দেখো এটা এই সমতলটার উপরে আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। আর সেকেন্ড সূত্র বলছে প্রতিফলন কোণ আর আপতন কোণের মান সমান হবে, অর্থাৎ আমরা যেটা আগে লিখছিলাম যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান হবে না ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সঙ্গে কি হবে সমান হবে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সঙ্গে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সমান হবে। এবারে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি দেখো, যদি আমি এটাকে এ নাম দিই, এটা যদি এন হয় আর এটা যদি বি হয়, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা না এ ও এন, তাহলে কোণ হচ্ছে এ ও এন সমান কি হবে কোণ বি ও এন, বি ও এন, ঠিক আছে। অর্থাৎ আই ইজিক্যাল টু কত হবে স্মল আর, ঠিক আছে, যেটাকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করতাম, অর্থাৎ আই ইজিক্যাল টু কত হবে আর। এটা গেল প্রতিফলনের দুটো সূত্র। নেক্সট দেখো নেক্সট যে স্লাইডটা আছে সেটাতে আমরা আলোচনা করব লম্ব আপাতন সম্পর্কে। দেখো লম্ব আপাতন কাকে বলে, ধরো মনে করো আলোক রশ্মি কোন, এটা ধরো মনে করো একটা বিভেদ তল আছে, এটা হচ্ছে একটা বিভেদ তল বা প্রতিফলক তল। এই প্রতিফলক তলের নাম দেওয়া হলো মনে করো এম আর হচ্ছে এম ড্যাশ। এই প্রতিফলক তলের উপরে কোনো আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে, লম্বভাবে পড়া মানে তার ইনসিডেন্ট অ্যাঙ্গেলের মান কত না ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0, যার ফলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের মান কত হবে 0 হবে। তার মানে যেই পথে পড়বে সেই পথে আবার পুনরায় কী করবে ঘুরে যাবে, ঠিক আছে। এটাকেই বলা হয় লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট স্লাইডে, নেক্সট স্লাইডে দেখো যেটা প্রতিফলনের প্রকারভেদ, ঠিক আছে, প্রতিফলনকে কয় ভাগে ভাগ করা যায়। জেনারেলি প্রতিফলন হচ্ছে দু প্রকার, ঠিক আছে, প্রতিফলন ক প্রকার, প্রতিফলন হচ্ছে দু প্রকার, ঠিক আছে। তাহলে প্রতিফলন ক প্রকার, দু প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে কি না নিয়মিত প্রতিফলন, ঠিক আছে, আর একটা হচ্ছে কি না বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। একটা নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। নিয়মিত প্রতিফলনকে ইংরেজিতে বলা হয় রেগুলার রিফ্লেকশন, ঠিক আছে, রেগুলার রিফ্লেকশন। আর বিক্ষিপ্ত প্রতিফলনকে ইংলিশে কি বলা হয় না ডিফিউজড রিফ্লেকশন, ঠিক আছে,
ডিফিউজড রিফ্লেকশন, ঠিক আছে। এবার এই নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে সেটা বোঝার চেষ্টা করো। দেখো, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের কথা যদি বলা হয় তাহলে দেখতে পাবে কি যে এই নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের ডিফারেন্স কোন জায়গায় না, নিয়মিত যে প্রতিফলনের কথা বলছি সেই নিয়মিত প্রতিফলনটা যখন কোনো আলোকরশ্মি কোনো সমতল তলের উপরে আপতিত হয়, মনে করো এটার সমতল একটা বিভেদ তল রয়েছে, ঠিক আছে। এই বিভেদ তলের ওপরে কোনো রশ্মি পড়লো, ঠিক আছে, পড়ার পরে ধাক্কা খেয়ে পুনরায় হচ্ছে ফিরে গেল, ঠিক আছে, এটাকেই আমরা বলছি নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কোনটা না, বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে সেই প্রতিফলনটা যেখানে তোমার প্রতিফলক তলটা হচ্ছে অমসৃণ বা হচ্ছে এবড়ো খেবড়ো, ঠিক আছে। এই তলে যখন কোনো আলোকরশ্মি পড়লো, পড়ে আবার রিটার্ন করে ফিরে গেল, এটাকে আমরা কি বলছি, বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি না, এটাকে আমরা বলছি বিক্ষিপ্ত প্রতিফলন। তার মানে মূল কথা হচ্ছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক যে তলটা হবে প্রতিফলক তল, এখানে যদি আমি লিখি যে প্রতিফলক তল, ঠিক আছে, প্রতিফলক তলটা নিয়মিতর ক্ষেত্রে কি হবে, মসৃণ হতে হবে, ঠিক আছে। আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে না, সেটা হচ্ছে অমসৃণ হয়ে যাবে। এটাই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট স্লাইডে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতি। এবারে দেখো রশ্মির চ্যুতি বা ডেভিয়েশন অ্যাঙ্গেল কাকে বলে। দেখো এই যদি এটাও দু প্রকার হয়, একটা সিঙ্গেল হচ্ছে রিফ্লেকশন হয়, একটা ডাবল রিফ্লেকশন হয়। প্রথমে সিঙ্গেল রিফ্লেকশনটা বোঝার চেষ্টা করো। দেখো সিঙ্গেল রিফ্লেকশন মানে একবার যদি আলোকরশ্মির প্রতিফলন ঘটে। দেখো এখানে একটা দর্পণ আছে, মনে করো এটা হচ্ছে এম ড্যাশ দর্পণটা আছে, ঠিক আছে, বা প্রতিফলক তল আছে। প্রতিফলক তল থাকার জন্য আলোকরশ্মিটা এই ধরো এটা এ পয়েন্ট, এই ও পয়েন্টে পড়ে বিতে হচ্ছে কি করেছে, প্রতিফলিত হয়ে বেরিয়ে গেছে। এবারে মনে করো যদি এই দর্পণটা না থাকতো তাহলে আলোকরশ্মিটা ধরো এই সি পর্যন্ত আসতো, তাহলে যদি দর্পণ না থাকতো তাহলে আলোটা ওই ওসি পথে আসতো, কিন্তু দর্পণটা থাকার জন্য ওবি পথে চলে গেছে। তাহলে যে পরিমাণ এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকেই আমরা বলছি না হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল বা হচ্ছে চ্যুতি, যেটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করব। একটা জিনিস খেয়াল করো, এই ডেল্টার ভ্যালু যদি আমি বের করতে চাই, ডেল্টার ভ্যালু কি করে বের করব। দেখো এই যে অ্যাঙ্গেলটা কত না আই, এই অ্যাঙ্গেলটা কত আর, এটা যদি যেহেতু স্ট্রেট লাইন পুরোটা কত হবে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি, আই মাইনাস হচ্ছে কত লিখতে পারবো আর। এবারে দেখো আই আর কি হয়, সবসময় সমান হয় প্রতিফলনের নিয়ম অনুযায়ী, প্রতিফলন কোণ আর আপতন কোণের মান সমান হয়। তাহলে মাইনাস আই আর এর জায়গায়ও কত লিখতে পারি, মাইনাস আই। তার মানে এটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস কত, 2i, ঠিক আছে। এটাই এখানে লেখা আছে ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস কত, 2i। এবারে ডাবল রিফ্লেকশনের ক্ষেত্রে কেমন ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে আলোকরশ্মি দুবার প্রতিফলন হচ্ছে। একবার তো আলোকরশ্মি এখানে এসে পড়ছে, ধরো ও বিন্দুতে পড়লো, সেখান থেকে ধরো ও ড্যাশ বিন্দুতে পড়লো, পড়ার পরে এইভাবে রিফ্লেক্ট করছে। তাহলে ডেল্টা কোনটা হবে, দেখো আলোকরশ্মি যদি দর্পণ না থাকতো তাহলে এই সোজা হচ্ছে বেরিয়ে যেত, ঠিক আছে। তাহলে এর সঙ্গে আলোকরশ্মি বেরোচ্ছে কোনটা দিয়ে, এই পথ দিয়ে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এটা কত হয়, 360 ডিগ্রি মাইনাস 2 থিটা। থিটাটা কি, দুটো দর্পণের মধ্যে বা প্রতিফলক তলের মধ্যে কোনটা, ঠিক আছে। এটা বের করানো যায়, পরে বের করানো হবে। নেক্সট দেখো যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে। দেখো আলোকরশ্মি যদি কোনো প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পরে যদি কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় বা অপর কোনো বিন্দু থেকে যদি আসছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর কি বলা হয়, প্রতিবিম্ব বলা হয়, ঠিক আছে। এখানে সংজ্ঞা লেখা আছে, দেখতে পাবে। এবারে এই প্রতিবিম্বটা দু প্রকার হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার সদ্বিম্ব, ঠিক আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সৎ বিম্ব বা সৎ প্রতিবিম্ব, আর একটা সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে অসৎ বিম্ব বা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। এবারে সদ্বিম্বটাকে ইংরেজিতে বলা হয় রিয়েল ইমেজ, ঠিক আছে, সদ্বিম্বটাকে কি বলা হয়, রিয়েল ইমেজ, ঠিক আছে। আর অসৎ বিম্বটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। তাহলে একটা হলো রিয়েল ইমেজ, আরেকটা কি, আরেকটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এবারে এই রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের মধ্যে পার্থক্য কি না, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তখন তাকে আমরা কি বলবো না, তখন তাকে আমরা বলবো হচ্ছে সদ্বিম্ব, ঠিক আছে। তাহলে এখানে আলোকরশ্মিগুলো কি হবে, এক জায়গায় মিলিত হবে, ঠিক আছে, এগুলো কি হবে, এক জায়গায় মিলিত হবে। আর এই রশ্মিগুলো অন্য কোথাও থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হবে বা আসছে বলে মনে হবে। মানে অর্থাৎ আলো রশ্মিগুলো যদি মনে করো যে এভাবে গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, সদ্বিম্ব বা হচ্ছে রিয়েল ইমেজ। আর যদি আলো রশ্মিগুলো যদি একটা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো না হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। একটা গেল রিয়েল ইমেজ, একটা গেল ভার্চুয়াল ইমেজ। এবারে এই সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্বের যদি ছবিগুলো তোমাদেরকে দেখাই, তাহলে এই দেখো এটা হচ্ছে প্লেন মিররের ক্ষেত্রে বা সমতল দর্পণের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমার হচ্ছে কি রয়েছে, এখানে হচ্ছে আমার হচ্ছে
রয়েছে হচ্ছে আমার হচ্ছে অবজেক্ট বা হচ্ছে বস্তু। এই বস্তুটার আলো হচ্ছে একটা মানে এদিক থেকে আলো এসে প্রতিফলিত হয়ে এখানে ইমেজ তৈরি করছে। দেখো ইমেজ তৈরি হওয়ার সময় এখান থেকেও আলো এসছে আর এখান থেকেও আলো এসছে। একটা জায়গা থেকে মিলিত হচ্ছে, তার জন্য এটা রিয়েল ইমেজ, ঠিক আছে? এর ক্ষেত্রে অবজেক্টটা কি ভার্চুয়াল, কারণ আমাদের চোখ যখন এখানে থাকবে আমাদের চোখ এই আলোক রশ্মির বাঁকা পথটাকে দেখতে পাবে না। আমাদের চোখ কি দেখবে, যে অবজেক্টটা কোথায় রয়েছে, এখানে রয়েছে, ঠিক আছে? এখানে দেখো এই যে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আলো রশ্মি গিয়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। আমাদের কি মনে হবে যে এইখানটাতে হচ্ছে তোমার হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা কি হয়ে যাবে তখন ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? জেনারেলি দেখা যায় কি দর্পণের ক্ষেত্রে, যদি দর্পণের সামনের প্রান্তে মানে যে প্রান্তে বস্তু আছে ওই প্রান্তেই যদি ইমেজ তৈরি হয় সেটাকে রিয়েল ইমেজ বলা হয়, আর যদি অপোজিট পাশে তৈরি হয় সেটাকে ভার্চুয়াল ইমেজ বলা হয়, ঠিক আছে? আর এগুলো তোমার দর্পণের ক্ষেত্রে আর লেন্সের ক্ষেত্রে এগুলো যখন পড়ানো হবে তখন আলোচনা করা হবে, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট, যেটা সমতল দর্পণে প্রতিবিম্ব, ঠিক আছে? সমতল দর্পণে প্রতিবিম্ব কেমন ভাবে তৈরি হয়? দেখো মনে করো যে আমার কাছে এরকম একটা সমতল দর্পণ আছে মনে করো, ঠিক আছে? এই হচ্ছে আমার কাছে একটা সমতল দর্পণ আছে। এবারে এই সমতল দর্পণের সামনে মনে করো যে একটা বস্তু আছে, ঠিক আছে? ধরো এ পয়েন্টে একটা বস্তু আছে, ঠিক আছে? এবার আলোক রশ্মি কি হবে, এখান থেকে সোজা গিয়ে কি করবে, লম্বভাবে আপতিত হবে কোন কিসের ওপরে, না মনে করো ও বিন্দুর ওপরে আপতিত হলো। লম্বভাবে আপতিত হওয়ার ফলে ওটা ওই পথেই আবার কি করবে, ফিরে আসবে, ঠিক আছে? আরেকটা রশ্মি কি করবে, এইভাবে এদিক থেকে এসে পড়বে, পড়ে ওটা হচ্ছে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয়ে এদিকে হচ্ছে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই পয়েন্টটা মনে করো এটা হচ্ছে ধরো সি পয়েন্ট, ঠিক আছে? এটা এ, আর এটা হচ্ছে ধরো মনে করো ডি। আর এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি সেটা হবে এন। তাহলে এটা আপাতন কোণ কত হয়ে যাবে, আই, আর এটা প্রতিফলন কোণ কত হয়ে যাবে, আর, ঠিক আছে? এবারে আমার চোখ কোথায় থাকবে, আমার চোখ থাকবে এখানে। আমার চোখ তো আলোক রশ্মির এই পর্যন্ত পথটাকে অনুসরণ করতে পারবে, কিন্তু বাঁকা পথকে দেখতে পাবে না। অর্থাৎ আমার চোখ ভাববে যে আলোটা এরকম কোনো একটা বিন্দু থেকে আসছে, ঠিক আছে? যার ফলে ওই যে বস্তুটা এখানে ছিল তার প্রতিবিম্বটা এখানে এ ড্যাশ তৈরি হবে, ঠিক আছে? এবার যদি এখানে খেয়াল করো যে এটা হচ্ছে আই কোণ আর এটা হচ্ছে আর কোণ। এটা যদি আই কোণ হয়ে যায় এই অ্যাঙ্গেলটাও কত হবে, না এটাও আই কোণ হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি এটা দেখো আর কোণ, তার মানে এটাও আর কোণ, ঠিক আছে? এটাও কত হয়ে যাবে, আর কোণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি দেখতে পাবো যে কোণ, ঠিক আছে? কোণ ও এ সি, ও এ সি মানে কোনটা, এই যে ও এ সি সমান হচ্ছে কোণ এ সি এন, ঠিক আছে? এ সি এন সমান কত হচ্ছে, আই হচ্ছে, ঠিক আছে? সিমিলারলি কোণ হচ্ছে ও এ ড্যাশ সি, ও এ ড্যাশ সি মানে কোনটা, ও এ ড্যাশ সি সমান কোণ কত হবে, না হচ্ছে এন সি ডি, অর্থাৎ এই কোণটা, অর্থাৎ কত হয়ে যাবে, না আর হয়ে যাবে। এবারে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আই ইজিক্যাল টু কত হয়, আর হয়। তার মানে এই যে ও এ সি কোণ আর ও এ ড্যাশ সি কোণ কী হবে, পরস্পর সমান হবে। তার মানে ও এ সি কোণ ইজিক্যাল টু ও এ ড্যাশ সি কোণ, ঠিক আছে? তাহলে দুটো যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে যে সমকোণী ত্রিভুজ দুটো পাচ্ছি, অর্থাৎ কোন কোন ত্রিভুজ পাচ্ছি, না ত্রিভুজ হচ্ছে দেখো ও এ সি আর ও এ ড্যাশ সি। তাহলে ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ কত, না ও এ ড্যাশ সি, এই দুটো ত্রিভুজ কি হবে, পরস্পর হচ্ছে সর্বসম হয়ে যাবে। কারণ দেখো এই অ্যাঙ্গেলটা সমান, প্রথম কথা এর ক্ষেত্রে কি কি পাচ্ছি, না কোণ ও এ সি সমান কোণ ও এ ড্যাশ সি পেলাম একটা। আর একটা হচ্ছে দেখতে পাচ্ছ ও সি তো সাধারণ বাহু, দুজনেরই বাহু, তাহলে ও সি হচ্ছে কি বাহু, না হচ্ছে এটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে? আর একটা কি দেখতে পাচ্ছি যে কোণ হচ্ছে, কোণ কি দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে কোণ হচ্ছে এ ও সি সমান কোণ এ ড্যাশ ও সি ইজিক্যাল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি ত্রিভুজ ও এ সিটা সর্বসম কি, ত্রিভুজ ও এ ড্যাশ সি। তাহলে দুটো সর্বসম হয়ে গেলেই আমি লিখতে পারবো কি, ও এ সমান ও এ ড্যাশ। অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব যতটা, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কি হবে, সেম হবে, ঠিক আছে? তাহলে সমতল দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় তার ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব কি হয়, সমান হয়, ঠিক আছে? তার মানে অবজেক্ট ডিস্ট্যান্স, ঠিক আছে? অবজেক্ট ডিস্ট্যান্সটা কার সঙ্গে সমান হবে, না হচ্ছে ইমেজ ডিস্ট্যান্সের সঙ্গে সমান হবে, ঠিক আছে? অবজেক্ট ডিস্টেন্সটা কার সঙ্গে সমান হবে, না ইমেজ ডিস্টেন্সের সঙ্গে কী হয়ে যাবে, সমান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলে আসবো দেখো নেক্সট যেটা আছে সেটাতে দেখো বলছে পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে, না সমতল দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখা হয় তার যখন প্রতিবিম্ব তৈরি হয় সেই ছবিটা পাশাপাশিভাবে উল্টে যায়, ঠিক আছে? মানে কি হয়, পাশাপাশিভাবে উল্টে যায়। ওই যে পাশাপাশিভাবে যে উল্টে যাওয়াটা, ঠিক আছে, পাশাপাশিভাবে হচ্ছে উল্টে যায়, ঠিক আছে? পাশাপাশিভাবে উল্টে যাওয়াটাকে
আমরা কি বলি ল্যাটেরাল ইনভার্সন, ঠিক আছে, বা পার্শ্বীয় পরিবর্তন। যেমন দেখো ছবিতে দেখতে পাচ্ছি এই যে অপটিক্সটা লেখা আছে, এখানে অপটিক্সটা উল্টে গেছে। এবারে এখানে জিজ্ঞেস করে যে কোন কোন ইংরেজি বর্ণমালার কোন কোন অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন হয় না। দেখো অ্যাকচুয়ালি পার্শ্বীয় পরিবর্তন হয়, কিন্তু অক্ষরগুলো সিমেট্রিক্যাল হওয়ার জন্য আমরা বুঝতে পারি না কোন কোন অক্ষরের হয় না। যেমন ধরো এর হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার এম এর হবে না, তারপরে হচ্ছে এই ওর হয় না, তারপরে ডব্লুর হয় না, ভি, ইউ, তারপরে এক্স, তারপরে ওয়াই, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন হয় না। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে পার্শ্বীয় পরিবর্তন হয়, কিন্তু সেটা একই রকম সিমেট্রিক্যাল বলে এগুলো বোঝা যায় না। সিমেট্রিক্যাল বলতে কি বোঝাতে চাইছি, ধরো এ, ঠিক আছে, মাঝখান থেকে যদি ভাগ করো এই পার্টটা যা এই পার্টটা একই রকম। সিমিলারলি দেখো যদি এমকে যদি আমি মাঝখান থেকে ভাগ করি তাহলে এই ধারে পার্টটা যা হবে এই ধারে পার্টটা একই হবে, যার জন্য এদের পার্শ্বীয় পরিবর্তন আমরা বুঝতে পারি না, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট স্লাইডে, যেখানে বলছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। সমতল দর্পণে যে সমস্ত প্রতিবিম্ব গঠিত হয় তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা হচ্ছে দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্বের সঙ্গে সমান হয়, যেটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সবসময় কী হবে, সমান হবে। সেকেন্ড যেটা বলছে বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। দেখো যদি ছবিটা আমি তোমাদেরকে দেখাই, দেখো এই যে লম্বভাবে ছেদ করছে এখানটাতে, তাহলে এটার কথাই বলছে। থার্ড বলছে প্রতিবিম্বটি অসৎ হবে। অসৎ কেন হবে, এক্ষুনি বলছিলাম যদি দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা কি হয়ে যায়, অসৎ বিম্ব হয়ে যায়, মানে ওখান থেকে আসছে বলে আলোটা মনে হয়, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে অসৎ বিম্ব হবে। তবে বলে রাখি কখনো কখনো সমতল দর্পণ সৎ প্রতিবিম্বও তৈরি করতে পারে, সেটা আমরা পড়ব। বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার কী হবে, সমান হবে। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই আমাদের উচ্চতা যতটা হয় ভেতরে যে ছবিটা তৈরি হয় তার উচ্চতাও ততটাই হয়, ঠিক আছে। প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে, যেটা এক্ষুনি বলা হলো। তাহলে এই কটা তোমার হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে, এগুলোকে তোমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো যেটা বলছিলাম সমতল দর্পণের সদ্বিম্ব। দেখো এক্ষুনি আমরা দেখছিলাম যে সমতল দর্পণ কী করে, সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু কখনো কখনো সেটা সদ্বিম্বও তৈরি করে। কিভাবে না, বস্তু দেখো যদি কোনো জায়গায় বস্তু হচ্ছে অসীমে থাকে, বস্তু অসীমে থাকলে আলোর রশ্মি গিয়ে এইভাবে গিয়ে হচ্ছে এভাবে এখানে মিলিতে হবে, এই রশ্মিটা গিয়ে এভাবে মিলিতে হবে। এবার আমাদের চোখ যখন এখানে থাকবে আমাদের চোখ কী করবে, এই আলোক রশ্মির এই পর্যন্ত পথটাকে অনুসরণ করবে, বাঁকা পথ আমাদের চোখ দেখতে পারে না। ফলে আমাদের মনে হবে বস্তুটা কোথায় আছে, অ্যাকচুয়ালি অবজেক্টটা বস্তুটা এই জায়গাটায় আছে, ঠিক আছে। তাহলে বস্তুরা যদি এই জায়গায় থাকে তাহলে এই জায়গায় তোমার কি রয়েছে, বস্তু রয়েছে। ইমেজ কত তৈরি হচ্ছে, এই পাশেই তৈরি হচ্ছে, দেখো আলো যেদিক থেকে আসছে ওই পাশে ইমেজ তৈরি হয়েছে। তার ফলে এটা কি হয়ে যাবে তখন, এটা তখন হচ্ছে তোমার সদ্বিম্ব তৈরি করবে। মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে যে সদ্বিম্ব সমতল দর্পণ কখন তৈরি করে, না বস্তুটা যখন হচ্ছে কোথায় থাকবে, না বস্তুটা যখন হচ্ছে অসৎ হবে তখনই সদ্বিম্ব তৈরি হবে। তাহলে বস্তু যদি অসৎ হয়, ঠিক আছে, অসৎ হয় তখন হচ্ছে প্রতিবিম্বটা কী হয়ে যাবে, সৎ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে সমতল দর্পণের কয়েকটা ধর্ম। সমতল দর্পণে বেশ কয়েকটা ধর্ম আছে, তোমাদেরকে জানতে হবে। প্রথম যেটা বলছে আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে কোনো দর্পণকে যদি এক্স ডিগ্রি কোণে ঘোরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি 2x ডিগ্রি কোণে ঘুরবে। এই ব্যাপারটা কেমন, মনে করো আমার কাছে এই একটা বিভত্তল আছে, ঠিক আছে, এখানে আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি আছে, মানে এখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, ঠিক আছে, লম্ব অঙ্কন করলে এই কোণটা কত হবে, না হচ্ছে আই, আর এই কোণটা কত হবে, না হচ্ছে আর। এবারে কি বলছে যে আপতিত রশ্মি যেমন ছিল তেমনই আছে। এই যে দর্পণটাকে হচ্ছে থিটা কোণে ঘোরানো হয়েছে, ঠিক আছে। তাহলে দর্পণটাকে যদি আমি থিটা কোণে ঘোরাই, মনে করো যে এই হচ্ছে আমার দর্পণটা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, না হচ্ছে থিটা, ঠিক আছে। থিটা কোণে ঘোরালে ব্যাপারটা কী হবে, এটা তো আই থাকবে। এবার এখন আর একটা তুমি লম্ব পাবে, যে লম্বটা হচ্ছে এরকমভাবে লম্বটা কাজ করবে, ঠিক আছে। তার মানে সেটা আগে যেটা আই ছিল সেটা এখন আর আই নেই, আই থেকে কিছুটা পরিমাণ বাড়বে, ঠিক আছে। তাহলে কতটা বাড়বে, না এখানে থিটা পরিমাণ বাড়ছে, ঠিক আছে। সিমিলারলি এইখানে যে অ্যাঙ্গেলটা সেটাও থিটা পরিমাণ বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি প্রতিফলিত রশ্মিটা কতটা সরে যাবে, প্রতিফলিত রশ্মিটা থিটা প্লাস থিটা অর্থাৎ 2 থিটা কোণে সরে যাবে, ঠিক আছে। এটা মনে রাখবে, বা 2x কোণে সরে যাবে, ঠিক আছে। অপশান তোমার 2 নম্বর যেটা বলছে সেই 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর হচ্ছে ধর্মটা দেখো, বলছে কোনো ব্যক্তি কমপক্ষে নিজ দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন কোনো দর্পণে তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারে। তার মানে যদি কোনো ব্যক্তির হচ্ছে হাইটটা আমি যদি মনে করি যে তার হাইট কত, না হাইট মনে করলাম সাপোজ আমি বললাম 160 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে তার যদি পূর্ণ প্রতিবিম্ব দেখতে হয়, ঠিক আছে, তাহলে আমি যে দর্পণটা নেব বা মিররটা নেব সেই মিররের হাইট কত হতে হবে, না তার অর্ধেক হতে হবে, অর্থাৎ অবশ্যই ওটা 80 সেন্টিমিটার হতে হবে। এর থেকে যদি কম হয়ে যায় তাহলে আর আমি দেখতে পাবো না। অর্থাৎ এইচ, ঠিক আছে, এইচের মানটা কার সঙ্গে সমান হতে হবে, না h/2 এর সঙ্গে সমান হতে হবে, তবেই হচ্ছে আমি
তার হচ্ছে পূর্ণ প্রতিবিম্বটা আমি দেখতে পাবো, এর থেকে ছোট হয়ে গেলে আর দেখতে পাবো না। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট যেটা ধর্ম বলছে 3-এর দিকে। বলছে কোনো বস্তু যদি ভি বেগে দর্পণের দিকে এগিয়ে আসে তবে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব 2v বেগে দর্পণের দিকে এগিয়ে আসবে। কথাটার অর্থ কি, যে মনে করো আমার কাছে এরকম একটা দর্পণ আছে, ঠিক আছে, এবার এখানে আমার কোনো একটা বস্তু হচ্ছে ও আছে, এবার সে এই দিকে কি করছে, ভি গতিবেগে সরে আসছে। তার মানে তার যে ইমেজটা ছিল, অর্থাৎ এটা ধরো অবজেক্ট, ঠিক আছে, যে ইমেজটা ছিল সেই ইমেজটাও কি করবে, ইমেজটাও কি করবে, ভি গতিবেগে সামনের দিকে সরে আসবে। তার মানে এ ভি গতিবেগে সরছে, এও ভি গতিবেগে সরছে, তাহলে এর সাপেক্ষে এর গতিবেগ কতটা, না দেখো এ ভি গতিবেগে সরছে আর এও ভি গতিবেগে সরছে, তাহলে ভি প্লাস ভি সমান কত হয়ে যাবে, 2v। তার মানে ইমেজটা অবজেক্টের বা বস্তুর সাপেক্ষে 2v গতিবেগে সরবে। 4 নম্বর যেটা বলছে সেটা দেখো, 4 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে দুটি দর্পণ থিটা কোণে আনত থাকলে, ঠিক আছে, দুই দর্পণের পর্যায়ক্রমে প্রতিফলনের পরে গঠিত প্রতিবিম্বের সংখ্যা, ধরো দুটো কোণ থিটা কোণে আনত আছে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মাঝখানে যদি কোনো বস্তু রাখি তাহলে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, না প্রতিবিম্বের সংখ্যা n সমান, সূত্রটা কি 360 ডিগ্রি বাই থিটা মাইনাস কত হয় 1, ঠিক আছে। অর্থাৎ দেখো যদি আমি বলি যে দুটো দর্পণকে আমি মনে করো যে হচ্ছে কত ডিগ্রি কোণে রেখেছি, না 60 ডিগ্রি কোণে রেখেছি, তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি, না 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে এন সমান কত হবে, না 360 বাই 60 মাইনাস 1, তার মানে 6 মাইনাস 1, তার মানে কত হবে, 5টা প্রতিবিম্ব পাওয়া যাবে। এইভাবে যে কোনো অ্যাঙ্গেলের জন্য বের করানো যেতে পারে, ঠিক আছে। তবে যদি এই যে 360 ডিগ্রি বাই থিটা যেটা, এর ভ্যালু যদি পূর্ণ সংখ্যা না হয়, ঠিক আছে, নট ইজিক্যাল টু পূর্ণ সংখ্যা না হলে যে দশমিক সংখ্যাটা বেরোবে ঠিক তার পরের সংখ্যাটা তোমাকে এখানে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তবে তখন এই -1টাকে আর ক্যালকুলেট করা যাবে না, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছি, নেক্সট যেটা হচ্ছে 5-এর দাগে যেটা বলছে সেটা হচ্ছে কি, দর্পণ প্রতিফলনের ফলে আলোর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে মনে রাখতে হবে কম্পাঙ্ক আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ, ঠিক আছে, এদের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। প্রতিফলনের ফলে শুধুমাত্র আলোর তীব্রতা কি হয়, কমে যায়, ঠিক আছে। মানে যে আলোটা ধরো এই দর্পণের ওপরে এসে পড়লো, এখানে প্রথমে যার ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মির ইন্টেন্সিটি বা তীব্রতা যা হবে, পরে সেটার মান কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে, আচ্ছা আর কোনো নেই, এখানে তোমাদের মোটামুটি সমতল দর্পণটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এর পরের ক্লাসে আমরা সমস্ত গোলীয় দর্পণ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে, গোলীয় দর্পণ সম্পর্কে আলোচনা করব। আর পুরো রিফ্লেকশনটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এর চ্যাপ্টার মানে যে সমস্ত কোশ্চেনগুলো হয় বা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে মোটামুটি এই পর্যন্ত। আর এই ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর এরকমভাবে ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।